রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা। ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনাকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। বেশ কয়েকদিন ধরে ভাবছি এই রাজ্যপাট সামলে একটু তীর্থযাত্রা করতে যাব, কিন্তু ওই যাব করে আর যাওয়াই হয় না। না না মহারাজ, মন যখন চাইছে তখন না হয় মহারানীকে সঙ্গে নিয়ে আপনি বেরিয়ে পড়ুন তীর্থযাত্রা করতে। ঠিক বলেছ মন্ত্রী, এবারে যেন মনটা বড্ড টানাটানি করছে। জেগে জেগে শুয়ে শুয়ে সব সময় আমার মনে শুধু এখন ওই একটাই চিন্তা। কি চিন্তা মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বোঝাতে কি এবার ঝুড়ি আর কোদাল নিয়ে আসবো আমি? আরে বাবা, মহারাজের মনে এখন শুধু তীর্থযাত্রার চিন্তা। এ তো অতি উত্তম চিন্তা মহারাজ, আপনি তীর্থযাত্রার জন্য প্রস্তুত হন। যাবো তো বটে, কিন্তু এদিকে যে রাজ্যপাট সভায় আসতে না আসতেই যে যাওয়ার গল্প শুনছি, তা কোথায় যাবেন মহারাজ? আমি জানি আমি এবার সব বুঝে গেছি। না মানে মহারাজ তীর্থযাত্রায় যাবেন। আমি ঠিক বলেছি তো মহারাজ? বলছো মানে বলে একেবারে রাজ্য জয় করে নিয়েছো। তবে আমি বলছিলাম কি, আর 7-5 না ভেবে আপনি বরং তীর্থযাত্রায় বেরিয়ে পড়ুন। তারপরেই চাষি গেল ঘর আর লাঙল তুলে ধর। তুমি আবার কি বিড়বিড় করছো গোপাল? তোমার আবার কি হলো? না মানে বলছিলাম যে কি আর হবে, মহারাজ না থাকলে রাজকার্য সব শিখেই উঠবে। সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও। মহারাজ না থাকলে কি হবে? আমি তো আছি, আমি সব দায়িত্ব সামলে নেব। জানি তো, সেই সুযোগে আপনি করবেন সবার ঘটি বাটি চাটি। না না, ঘটি বাটি নয়, তীর্থযাত্রায় গেলে আমি ওই একেবারে ছাড়া হাত পা হয়ে যাব। তবে মহারাজ, আমি বলছিলাম কি, তীর্থযাত্রার জন্য কালই একটা ভালো তিথি আছে। যদি যেতেই হয় তবে আর দেরি করবেন না মহারাজ। বেশ, তবে কালই আমি তীর্থযাত্রায় বের হব। ও বাবা, সবাই যে দেখছি আমাকে বিদায় জানানোর জন্য একেবারে সাত সকালে এসেই জড়ো হয়েছ। আপনি তীর্থযাত্রা করে পুণ্য করবেন, আর আমরা আপনাকে বিদায় জানিয়ে সেই পুণ্যের কিছুটা কুড়িয়ে নেব। বাহ 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 বাহ, এটা মন্দ নয়, মতলবটা বেশ ভালো। হ্যাঁ মহারাজ, কথাতেই তো আছে ঘ্রাণেনং অর্ধ ভোজনং। ভোজনই করো আর শয়নই করো, সামলাতে তো আমাকেই হবে। যে খায় ননি তাকে যোগায় চিন্তামণি। তাই আমাদের কথা অতটা না ভাবলেও হবে মন্ত্রী মশাই। মন্ত্রী দেখছি এখন থেকেই বেশ চাপ নিয়ে ফেলেছে। আমার ওপর দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্তে তীর্থযাত্রা করে আসুন মহারাজ, আমি এদিকে সব সামলে নেব। আর মন্ত্রী মশাইকে না হয় আমি সামলাবো। উনি যদি ডালে ডালে যান, আমি তাহলে পাতায় পাতায় যাব। হ্যাঁ, সেই বরং ভালো। তোমরা যে যেদিকে পারো যাও, একদিন তোমাদের কাউকে আর কোনো দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে না। সে আবার কি মহারাজ? আমাদের কি কাজকর্ম নেই? ভেবেও দেখলাম তোমাদেরও না মাঝে মাঝে ছুটি দেওয়া দরকার। এটা আপনি একেবারে আমার মনের কথা বলেছেন মহারাজ। জানি তো, আর তাই আমি যখন তীর্থযাত্রায় থাকবো তখন রাজসভাতে সবার বেশ অনেক দিন ছুটি থাকবে। সে আবার কি, ভাবলাম কয়েকদিন দিব্যি রাজ্য শাসন করব, তা নয় একেবারে ছুটি। ছুটি ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি, গরমকালে পটল ঝিঙে, শীতে মটর শুঁটি। হ্যাঁ হ্যাঁ, এই কদিন তোমাদের সবার কাজের ছুটি। যে যার মতো খাও দাও, আমোদ প্রমোদ করো। আরে এ তো মেঘনা চাইতে জল মহারাজ। অসময় এমন ছুটি দিয়ে আপনি তো একবারে চমকে দিয়েছেন। চিন্তা নেই পণ্ডিত, চিন্তা নেই, চমকের আরো বাকি আছে। তার মানে চমকের ওপর চমক। মনে হচ্ছে মহারাজ মনে মনে বেশ ভালোই ফন্দি ফিকির করেছে। এখন যাওয়ার আগে আমি রাজসভাসদদের মধ্যে বাছাই করা দুজনকে তাদের রসনা তৃপ্তির জন্য দুটো উপহার দিতে চাই। বাছাই করা, তার মানে সবই ভাগ্যের ব্যাপার। সেই দুজন ভাগ্যবান কে মহারাজ? আর যেই হোক তুমি নও। ওহ, খাবার কথা শুনেই জিভ একেবারে লগ করে উঠল। সময় পেলে আমি অবশ্য গণনা করে বলে দিতে পারি। গণনা করতে হবে না, কারা উপহার পাবে সেটা আমি একটা ওই ভাগ্য নির্ধারণ পরীক্ষার মধ্যে দিয়েই ঠিক করব। কিন্তু উপহার দুটি কি মহারাজ? উপহার দুটোর মধ্যে একটা গাছে পাওয়া যায়, আরেকটা মাঠে পাওয়া যায়। তাহলে শুরু করুন মহারাজ,
আপনার ভাগ্য নির্ধারণ খেলা। এই ঝোলার মধ্যে 8টা চিরকুট আছে, তার মধ্যে 2টোতে লেখা আছে সেই উপহার। এবার সবাই এসে একটা করে চিরকুট তুলে ফেলো। আমারটাতে তো ফক্কা লেখা। দূর দূর দূর, আমার কপালটাই মন্দ। আমারটা তো তাই, দুধ চাই। দেখি আমারটাই কি পড়েছে। ও বাবা, এটাও তো ফক্কা। না না, আমারটাই যেন অন্য কি লেখা আছে। ওরে বাবা, এ আবার কি? গাছ পাঁঠা। এবার আমার পালা, দেখি দেখি। আরে সাবাস! আর আমার ভাগ্যে পড়েছে শুধু পাঁঠা। এবার বুঝলে তো, একটা হলো পাঁঠা ছাগল যেটা মাঠে পাওয়া যায়, আর একটা হলো গাছ পাঠা মানে এঁচোড় যেটা গাছে পাওয়া যায়। দূর দূর, আমার কপালটাই দেখছি খারাপ। যা লাভ হবার সে তো গোপালেরই হলো। এখন যাও, উপহার যথা সময়ে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। তাহলে আমি চললাম তীর্থযাত্রা করতে। কি গো গিন্নি, দেখে দেখে কেমন একটা দাও মেরেছি দেখেছ? দাও আর কি, কপালে ছিল তাই পেয়েছো। সেই জন্যই তো বলে কপালের নাম গোপাল। তবে যাই বলো আর তাই বলো, পাঁঠাটা কিন্তু খুব না দুষ্ণুদুষ হয়েছে, হ্যাঁ? আর স্বাস্থ্যবানও বটে। খাবো কি, দেখেই পেট ভরে যাবে। এই তবে না, আমার ভয় হচ্ছে কেউ আবার নজর দিয়ে দেবে না তো। নজর দিলে, হ্যাঁ, নজর দিলে নজর কাটানোর ব্যবস্থাও না হয় করে দেব, কিন্তু নজরটা দেবে কে? সে আর আমি কি জানি, আমি কি লোকের বাড়ি গিয়ে গিয়ে বলে এসেছি? হ্যাঁ, তবে আমরা কিন্তু বাড়ি বয়েই এসেছি। আর যেটার জন্য আশা সেটা দেখতেও পেয়েছি। ও মা, এ আমার কি সৌভাগ্য। ভাগ্যে যে কি আছে সে আর তুমি কি বুঝবে, সেটা আমি মনে মনে টের পাচ্ছি। মহারাজ তোমার বাড়ি বয়ে যে উপহার পাঠিয়েছেন সেটা কি আর না দেখে থাকতে পারি? ও, এমন নধরকান্তি পাঁঠা দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। আর এমন পাঠা আর কটাই বা আছে এ রাজ্যে। এমন পাঁঠার কদর কজনেই বা করতে পারে বলুন? গোপাল তো মোটেই পারে না। তাহলে কে পারে মন্ত্রী মশাই? কেন আমি? ছাগলটাও তো যেন মনে মনে বলছে আমার বাড়িতে গিয়েই ঘাস খাবে। আর মন্ত্রীমশাই ওকে খাবে। ও মা, ছাগলটা আবার এইসব বলছে নাকি? আপনি ছাড়া ছাগলের মনের কথা আর কেই বা বুঝতে পারে বলুন মন্ত্রী মশাই? আপনি কি চাইছেন সেটা পরিষ্কার করে বললেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, মানে জলের মতন পরিষ্কার করে দিন। ও ভাই গোপাল, বলছি ওই যে ছাগলটা কচি কচি ঘাস খাচ্ছে ওইটাই যে আমার চাই। মন্ত্রী মশাই যখন সরাসরি চাইছেন তখন এতে কোনো দোষ নেই। একে গোপাল, তুমি তো হ্যাঁও করছো না হুঁও করছো না। আগে কি আর বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তার মানে আমি পাগল? আপনি যে কি সেটা আর আপনার থেকে ভালো কে জানে মন্ত্রী মশাই? কিন্তু তুমি কি জানো সেটা তো বলবে নাকি? আমার পাঠা আমি দেব না, পরিষ্কার। তাহলে এটাই তোমার শেষ কথা? আমার অনুরোধ তুমি রাখবে না ভাই গোপাল? কি করে রাখি মন্ত্রী মশাই, কথাতেই তো আছে ভদ্রলোকের এক কথা। বটে, তবে আমিও দেখছি ওই পাঁঠার মাংস কার মুখে ওঠে। আপনি কি কিছু বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ মানে না, না দিলে আমি কি আর কেড়ে নিয়ে যাব? ঠিক আছে, তোমার পাঁঠা তোমারই থাক। মহারাজের দেওয়া উপহার যার ঘরে আছে তারই থাক। বলি, মন্ত্রী মশাই যে কি বলে গেল আমি তো কিছুই বুঝলাম না। কিন্তু আমি তো বুঝে গেছি গিন্নি, পুরো ব্যাপারটাই এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। মন্ত্রীমশাই এতবার বললেন তবু গোপাল শুনলো না। এই কাজ করা গোপালের উচিত হলো না। আমার তো মনে হচ্ছে পাঁঠাটাকে খপ করে ধরে ঝপ করে এখানে নিয়ে চলে আসি। না না, আমার মনে হচ্ছে কাজটা অতটা সহজ হবে না। কিন্তু মন্ত্রীমশাই তো কিছুই বলছেন না, আমরাই খামোখা ভেবে মরছি। আমি আর কি ভাববো? সোজা আঙুলে যখন ঘি ওঠেনি তখন আঙুলটা বেঁকাতেই হবে। আঙুল বেঁকানো তুচ্ছ ব্যাপার, আমি ইস্পাত দণ্ড গায়ের জোরে বেঁকিয়ে দিতে পারি। হ্যাঁ, ওহ, মহারাজ কি সাধে বলে যে তোমার মাথায় গোবর পোড়া আছে?
মনে হচ্ছে মন্ত্রী মশাই মনে মনে কোনো পরিকল্পনা করেছেন। করেছি বই কি, কোনো না কোনো উপায়ে গোপালের কাছ থেকে ওই নধর পাঁঠাটা আদায় করতেই হবে। কিন্তু উপায়টা কি মন্ত্রী মশাই? ভাবো ভাবো, কিভাবে গোপালের কাছ থেকে ওই ছাগল হাসিল করা যায় ভাবো। তখন থেকে ভাবছি একুল ওকুল, ভেবে ভেবে ছিঁড়ছি মাথার চুল। এসেছে এসেছে, এতক্ষণে এসেছে। কি এসেছে? কে এসেছে মন্ত্রী মশাই? আরে বাবা, একটা জুৎসই পরিকল্পনা এসেছে। এই পরিকল্পনাটা কি মন্ত্রী মশাই? না না, সবটা এখন ভেঙে বলা যাবে না, তবে এটা শুনে রাখো যে রাজবাড়ির সামনে একটা যজ্ঞ করতে হবে, আর আবার কি মন্ত্রী মশাই? সেই যজ্ঞটা করবে তুমি। না না, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, সবাই মিলে হাত লাগাতে হবে। আমি তো নিজের হাতে যজ্ঞের জন্য ওই বেলকাঠ নিয়ে এসেছি। আমি গণনা করে দেখেছি যজ্ঞের জন্যে এটাই উপযুক্ত সময়। বেশ, তবে আমি যজ্ঞের কাজকর্ম শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, চুপচাপ বসে না থেকে ঝুপঝাপ শুরু করে দাও। আর জ্যোতিষী, তোমাকে যেমনটা বলেছি তেমনটাই করবে। সে আর বলতে। হ্যাঁ হ্যাঁ, যেন ইশারাতেই কাজ হয়, মুখে কিছু বলতে না হয়। চালাও পণ্ডিত, আরো জোরে চালাও, আর কিছু না হোক জাঁকজমকটা দেখাতে হবে। পণ্ডিত যা ছড়িয়ে বসেছে তাতে আর কিছু হোক না হোক ওই লোক জানাজানিটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। লোকজন নয়, শুধু গোপাল জানলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। কেন কেন? ওই দেখুন, গোপাল তো গুটি গুটি পায়ে এদিকেই আসছে। ওরে বাবা, এ আবার কি কারসাজি? রাজা নেই, তবু রাজার রাজসূয় যজ্ঞ হচ্ছে। রাজ্যের কল্যাণের জন্যে, প্রজাদের কল্যাণের জন্যে এটা তো করতেই হবে। তা বেশ, তা বেশ, কিন্তু এদিকে যে দেখছি ঘি তেল মানে জ্বালানি ছাড়াই যজ্ঞ হচ্ছে। আর উপায় কি? রাজবাড়িতে কেউ নেই, তাই ঘিয়ের জোগাড় হয়নি। তবে এ যা হচ্ছে তাও দেখার মতো। তাহলে এটাই না হয় দেখি। দেখো দেখো, এমন যজ্ঞ কি আর রোজ রোজ হয়? অমঙ্গল নেমে আসছে, অমঙ্গল, ঘোর অমঙ্গল, ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আরে আরে, এর আবার হঠাৎ কি হলো? জ্বালানি ছাড়া যজ্ঞ করার ফল খুব খারাপ হবে। কি আর এমন হবে শুনি? আমি গণনা করে দেখছি, এক্ষুনি দেখছি। সর্বনাশ, সর্বনাশ, চরম সর্বনাশ। ওরকম গলা ছেড়ে চিৎকার না করে কি হয়েছে সেটা তো বলুন। কি আর হবে, যা হবার হয়ে গেছে, আমি আর বাঁচাতে পারবো না। আগামী কালই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হয় হয়, এ কি কথা শোনালে জ্যোতিষী? মুখ থেকে মুছে গেল যে হাসি। মনে হচ্ছে নাটকটা বেশ ভালোই জমেছে। না না, এক্ষুনি বেশি কিছু না বলে এটার শেষ দেখতে হবে। এই রে, তাহলে কি হবে? কি আর হবে? যে যার মৃত্যুর আগে শেষ ইচ্ছে পূরণ করতে চায় এক্ষুনি বলে দাও। গোপালের বাড়ির ওই পাঁঠার ঝোল খাওয়াই আমাদের সবার শেষ ইচ্ছে। সেই ভালো, মরার আগে যেন ভালো মন্দ খেয়ে মরতে পারি। গোপাল, তুমি একমাত্র পারো সবার শেষ ইচ্ছে পূর্ণ করতে। আমাদের শেষ ইচ্ছে পূর্ণ না হলে আমাদের নরকে স্থান হবে, শুধু আমার নয় তোমারও। আর আমাদের ইচ্ছে পূর্ণ হলে তোমারও মঙ্গল হবে। এখন আমাদের সবার ইচ্ছে পূর্ণ করবে কিনা এটা গোপালই ঠিক করবে। হ্যাঁ হ্যাঁ, রাখে গোপাল মারে কে। এবার বুঝেছি, তাহলে সবাই মিলে আমার পাঁঠার মাংস খাবে বলে ফন্দি এঁটেছে। কি খালি হাতেই ফিরিয়ে দেবে? না না, সবাই মিলে বললে আমি আর না বলি কি করে? তার মানে তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমনটা চাইছেন তেমনটাই হবে। আপনারা সকলে আজ রাতে আমার বাড়িতে নৈশ ভোজন করবেন। উমা, গোপালের মন যেন 7 রাজার ধন। বাঁচালে গোপাল, যাক, মরার আগে এবার তাহলে রাজকীয় খাওয়াটা তো হবে। হবে, তবে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে।
শুভ কাজে আবার শর্ত কিসের? না না তেমন কিছু নয়, আপনারা রাজসভাসদ রাজকীয় খাবার খাবেন, তাই আপনারা শুধু রাজকীয় বস্ত্র আর অলংকার পরেই যাবেন। ওহ, এই কথা? কি আর এমন কি, আমরা সবাই রাজি। জয় গোপালে জয়। জয় গোপালের জয়। এবার বুঝবে গোপাল কার পাঁঠা আর কে কে খায়। আমিও দেখছি আমার পাঁঠা খেয়ে কার হজম হয়। ওই গো গিন্নি, গেলে কোথায়? আরে ডেকে ডেকে যে তোমার সাড়াই পাওয়া যায় না গো। এই বলি হলোটা কি? আজ তোমাকে তোমার হাতের জাদু দেখাতে হবে। উমা, সে আবার কি কথা? না 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 না, ওই সব জাদুটা তো আমার দ্বারা হবে না। হওয়াতে যে তোমাকে হবেই গিন্নি। আর না হলে কি হবে শুনি? না হলে আর কি, 5 জনের সামনে আমার মাথা কাটা যাবে। এই দেখো, ওরকম ঘুরিয়ে ফিরিয়ে না বলে কাজের কথাটা স্পষ্ট করে বলো দেখি। আরে সেটাই তো বলছি, আজ রাজসভাসদেরা আমাদের বাড়িতে নৈশ ভোজন করবেন। নৈশভোজ? এই মানে রাতের খাবার? তা কি আনন্দে খাবে শুনি? আনন্দে নয় গিন্নি, বরং বলো দুঃখে। এই মরেছে, দুঃখ আবার কিসের? দূর দূর দূর, আমার আবার সব কেমন গুলিয়ে গেল। হ্যাঁ, আগামীকাল নাকি পৃথিবী ধ্বংস হবে, আর আজকে তাই আমাকে সবার শেষ ইচ্ছে পূর্ণ করতে হবে। এবার বুঝলে গিন্নি? ও সবার শেষ ইচ্ছে বুঝি তোমার এই পাঁঠার মাংস খাওয়া? আহ, এই না হলে তুমি আমার গিন্নি? একেবারে ঠিক ধরেছো। সবাই যখন খেতে চাইছে তখন আর মায়া বাড়িয়ে কি হবে? আমি না হয় ভালো করেই মাংস রেঁধে খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার কাজ করবে, আর আমিও ঠিক সময়ে আমার কাজ করে ফেলবো। সে আবার কি কাজ গো? সেটা যথাসময়েই দেখতে পাবে। এখন চটপট রান্না করে ফেলো, অতিথিরা এলো বললে। এই যে গোপাল, আমরা এসে গেছি। আমি তো সেই কখন থেকে আপনাদেরই পথ চেয়ে বসে আছি। কিন্তু আমরা যে আর বসতে পারছি না। এদিকে সব তৈরি তো? না মানে ওই পেটের ভেতর যেন একেবারে ছুঁচো লাফাচ্ছে। না, আয়োজন মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, খাবো কি? গন্ধ শুকেই তো পেট ভরে যাচ্ছে। তাহলে শুভ কাজে আর দেরি করে কি হবে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, একেবারে গরম গরম পাতে পড়ে যাবে। আমার কি সৌভাগ্য, আপনাদের মতো অতিথিদের সেবা করতে পারবো। চলে এসো তাড়াতাড়ি, বসে পড়ো আহারে, তারপর দেখবে খানা কয় কাহারে। ওহ, পাঁঠার মাংসটা চমৎকার হয়েছে। মাংস তো নয়, যেন অমৃত। হাড় শুদ্ধ চিবিয়ে একেবারে হজম করে ফেলবো। খান খান, পেট ভরে মন ভরে খান। ওরে বাবা, এরপর আরো খেলে বেরিয়ে যাবে প্রাণ। ওহ, জোর খাওয়া হলো আজ। তবে গিন্নি মায়ের রান্নার প্রশংসা করতেই হয়। এমন খাওয়া খেয়ে মরেও আনন্দ, কি বলেন? গোপালের পাঁঠার ঘাড় মটকেছে আর আমাদের ইচ্ছে পূর্ণ হয়েছে। তাহলে এবার আমরা আসি গোপাল। কিন্তু আমার ইচ্ছে যে পূর্ণ হলো না। তোমার আবার কি ইচ্ছে গোপাল? না না তেমন কিছু নয়, তবে আজ রাতটা যদি আপনারা আমার বাড়িতেই থাকতেন তাহলে আরেকটু অতিথি সেবা করার সুযোগ পেতাম। এ তো অতি উত্তম প্রস্তাব। মা, খাওয়ার পরে আবার শোয়া যা। খেয়ে দে এমনি শরীর চলছে না, এটাই ভালো হলো। বেশ, তবে তোমার এই ইচ্ছেটাও পূর্ণ হোক। মনে হচ্ছে গোপালের মাথাটা বেশ ভালো মতনই চিবিয়েছি। স্বাদের পাঁঠা চলে গেলে এমন দশাই হয়। আসুন আসুন, আপনাদের জন্য আমি শয়নের ব্যবস্থা করেছি। এসে অলংকার আর পোশাক খুলে শুয়ে পড়ুন। পাঁঠার মাংস দিয়ে ভুঁড়ি ভোজ সেরে সবাই বেশ জমিয়ে ঘুম দিচ্ছে। এটাই তো আমি চাইছিলাম। যেমনটা ভেবেছিলাম তেমনই হয়েছে। অলংকার পাশেই খুলে রেখেছে, আর ঘুমানোর সময় রাজকীয় পোশাক ঘরের দড়িতে মেলে রেখেছে। না, সবাই দেখছি গাঢ় ঘুম দিচ্ছে,
তাই কাজের কাজটা এখনই করে ফেলতে হবে। আমার পাঁঠা পেটে পুড়েছ, এবার তার মূল্য যে তোমাদের চোকাতেই হবে। আরে আরে, ব্যাপার কি? পোশাকগুলো সব গেল কোথায়? শেষে গেলে কপালে এই ছিল। এই আবার কি রকম অরাজকতা? আরে আরে, সবাই যে দেখছি উঠে পড়েছেন। কেন, মনে হচ্ছে দেখে যেন একেবারে চমকে যাচ্ছ। সবাইকেই জানাই সুপ্রভাত। প্রভাতটার শু হলো কই? পোশাক আশাক সবই তো দেখছি গায়েব হয়ে গেছে। কিন্তু আমাদের অত দামি পোশাক সব গেল কোথায়? ওদের কি রাতারাতি পা হলো নাকি ডানা গজালো? তা কেন হবে? আসলে ওই জামা কাপড় হাতে বেচেই তো আমি এই পাঁঠা কিনে এনেছি। হ্যাঁ, বেচে দিয়েছো, কিন্তু কেন? আজ তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবাই পরলোকে চলে যাবে। মানুষ খালি হাতে পায়ে এই পৃথিবীতে এসেছে আর খালি হাতে পেয়েই যাবে। তাই কাপড়ের আর কি দরকার মন্ত্রী মশাই? তারপরে তুমি সব বেচে দেবে? হ্যাঁ, না না, মরে গেলে তো কিছুই থাকবে না। আপনারা আমার পুরস্কারের প্রাপ্য পাঁঠা হজম করেছেন, আমি তো আর রসনা তৃপ্তি পূরণ না করে থাকতে পারি না। তাই আমিও এটা নিয়ে এলাম। একটা পাঁঠা গেল, তার বদলে আবার একটা চলে এলো। আপনার চাল অনেক আগেই ধরে ফেলেছে গোপাল। তাই তো দেখছি। এই বেশ ভালো হলো, কারো ইচ্ছেই আর অপূর্ণ থাকলো না। কি মন্ত্রী মশাই, কেমন দিলাম?